ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব যে WBHRB যে ফার্মাসিস্টে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা কি আদৌ পরীক্ষার মাধ্যমে নেওয়া পসিবল, সিবিটি বেস এক্সাম কি হতে পারে, এবং যারা বাইরের রাজ্য থেকে পাশ করে এখানে ফার্মাসি করেছে তারা কি এখানে অ্যাপ্লাই করতে পারবে, কী ধরনের এক্সপিরিয়েন্স এখানে কাউন্ট হবে, এবং ঠিক কী রকম স্টেপ ফলো করলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি রিজেক্ট হবে না। তার সঙ্গে আরও কথা বলবো মার্কস কনভার্সন সিটটা ঠিক কী, এই সব কিছুর ব্যাপারে জানতে গেলে কিন্তু ভিডিওটা দেখতে হবে লাস্ট পর্যন্ত। তো তোমরা যদি ফার্মাস চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফার্মাস চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে দিয়ে ফার্মাসের মেম্বার হতে ভুলে যেও না, কারণ এখানে দেওয়া হয়ে থাকে রেগুলার বেসিস জব আপডেট, রেগুলার বেসিস নোটিফিকেশন আপডেট, সঙ্গে সঙ্গে ক্যারিয়ার গাইডেন্সও। তো সব কিছু একই সাথে একই প্ল্যাটফর্মে পেতে গেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করতে হবে ফার্মাস চ্যানেলটাকে। আর তোমরা যারা অলরেডি আমাদের সাবস্ক্রিপশন নিয়ে রেখেছো, যারা সাবস্ক্রাইবার রয়েছো, তারা অলরেডি জানো যে ফার্মাসে কিন্তু শুধুমাত্র এমন কিছু তথ্য পাওয়া যায় যেটা আদার্স কোথাও পাওয়া যায় না, যেখানে ডিটেলসে খুব সুন্দরভাবে বুঝিয়ে তোমাদের কিন্তু পুরো নোটিফিকেশনটা তোমাদের সামনে তুলে ধরা হয়। তো এরকম খুঁটিনাটি যদি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই ফার্মাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো ফিরে আসি ভিডিও মেন পর্বে। তো আমরা কিন্তু প্রথমে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল WBHRB যে নোটিফিকেশনটা বেরিয়েছিল ফার্মাসিস্টের সেখানে। তো সেটা পাওয়ার জন্য তোমাকে চলে যেতে হবে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে, এবং সেখান থেকে যে অ্যাডভার্টাইজমেন্টের সেকশনটা তোমরা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু তোমরা ঠিক 2 নম্বরে দেখতে পাবে ফার্মাসিস্ট গেট 3 যে পজিশনটা রয়েছে সেটা নিয়ে কথা বলা হয়েছে। যেমন কি তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সেকেন্ড লাইনে দেখো এখানটা ঠিক দেখা যাচ্ছে। তো সেখান থেকে কিন্তু আমরা সেই নোটিফিকেশন ডিটেলসটা পেয়ে গেছি, এবং এখান থেকে সেই নোটিফিকেশন ডিটেলসটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো প্রথমে চলে এসেছি সেই নোটিফিকেশনটাতে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 7 তারিখে বেরিয়েছিল ফার্মাসিস্টের নোটিফিকেশনটি, ফার্মাসিস্ট গেট 3 এর ভ্যাকেন্সি, যেখানে কিন্তু 13ই আগস্ট থেকে শুরু করে 3ই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, মানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা স্টার্ট হয়ে যাবে। মোড অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট যেটা রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট এন্ট্রি কিন্তু ফার্মাসিস্টের পোস্ট গেট 3 জন্য হতে চলেছে। আর এখানে যে স্যালারি স্ট্রাকচারটা রয়েছে সেটা 28,900 টাকা, এটা কিন্তু তোমাদের বেসিক পে, এর সঙ্গে কিন্তু আরও অ্যালাউন্স অ্যাড হয়ে কিন্তু তোমাদের মোটামুটি 35 থেকে 38,000 টাকার মতো স্যালারি থাকে। এখানে টোটাল যে ভ্যাকেন্সিটা রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে 146 ভ্যাকেন্সি, এসসিতে কিন্তু 73 ভ্যাকেন্সি, এসটিতে কিন্তু 21টি ভ্যাকেন্সি, এছাড়াও যে ওবিসি এতে রয়েছে 35টি ভ্যাকেন্সি, ওবিসি বিতে রয়েছে 25টি ভ্যাকেন্সি, এবারে ইডাব্লিউএস ক্রাইটেরিয়াতে রয়েছে 35টি ভ্যাকেন্সি, এবং আনরিজার্ভ পিডাব্লিউডিতে রয়েছে 11টি ভ্যাকেন্সি, এবং এসসি পিডাব্লিউডিতে রয়েছে 4টি ভ্যাকেন্সি। তো সব কিছু ভ্যাকেন্সিগুলো যোগ করলে তোমাদের টোটাল দাঁড়াবে 350টি ভ্যাকেন্সি। এই 350টি ভ্যাকেন্সি এই বছর দেওয়া হয়েছে, এবং মোড অফ দ্য যে রিক্রুটমেন্টটা রয়েছে সেটা কিন্তু বাই সিলেকশন ডাইরেক্ট রিক্রুটমেন্ট হতে চলেছে, এবং HRB যে বোর্ড এটা কিন্তু পার্মানেন্ট একটা চাকরি, সেই পার্মানেন্ট চাকরির মাধ্যমে হতে চলেছে। তো এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন দরকার সেটা হচ্ছে ক্লাস 10+2 যেটা রয়েছে, সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স বা বায়োলজি নিয়ে পাস করতে হবে, তবে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার সঙ্গে থাকতে হবে 2 বছর ডিপ্লোমা কোর্স, সেটাও কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডারে হতে হবে, মানে তুমি যদি বাইরের রাজ্য থেকে পাস করো তাহলে কিন্তু সেটা অ্যাপ্লিকেবল নয়। এবং তোমাদের যে B.Pharm যারা করেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তাদেরও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো ফার্মাসি কলেজ থেকে যদি তোমরা পাস করে থাকো তবেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। সঙ্গে WBPC মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের কিন্তু রেজিস্ট্রেশন থাকা বাঞ্ছনামূলক, এবং রেজিস্ট্রেশনটা রেজিস্টার A ক্যাটাগরির মধ্যে হতে হবে, তবেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে যে এজ লিমিট সেটা 18 থেকে 39 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়াও যারা SC, ST, OBC রয়েছে তাদের তো এজ রিল্যাক্সেশন রয়েছেই, সেগুলো নিয়ে অবশ্যই কথা বলবো। আর এখানে যদি তোমার ডেট অফ বার্থের যে প্রুফ, সেই প্রুফটা দেখানোর জন্য তুমি কিন্তু ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা রেজাল্ট শো করতে পারো। তাছাড়াও যে তোমরা আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট শো করতে পারো এজ প্রুফ হিসেবে। তো এবার আমরা কথা বলবো যে এখানে কত টাকা ফিস পেমেন্ট করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করার জন্য 210 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে, এবং পুরো টাকাটি কিন্তু তোমাকে অনলাইনে করতে হবে। SC, STদের জন্য কোনো রকম ফিস পেমেন্ট করতে হবে না, এবং PWD ক্রাইটেরিয়ার জন্য কোনো রকম ফিস কিন্তু পেমেন্ট করতে হবে না। তো এবার আমরা কথা বলছি রিল্যাক্সেশন ক্যাটাগরির মধ্যে তোমরা জানো যে আনরিজার্ভের মধ্যে কোনো রকম রিল্যাক্সেশন থাকে না, এবং ফিস যেটা রয়েছে ফিসে কিন্তু তোমাদের এক্সেপ্টেড রয়েছে হচ্ছে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য, এবং আনরিজার্ভ যে ক্যাটাগরি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির PWD ক্রাইটেরিয়ার জন্য এক্সেপ্টেড রয়েছে, এবং OBC A, OBC B এর জন্য কোনো রকম এক্সেপ্টেড নয়, তবে কিন্তু রিল্যাক্সেশন তারা 3 বছর পর্যন্ত পাবে, এবং PWD ক্রাইটেরিয়ার মধ্যে যারা রয়েছে তারা কিন্তু 6 বছর পর্যন্ত পাবে। এবার আমরা আলোচনা করে নেবো এখানে মার্কস ডিস্ট্রিবিউশন কীভাবে হতে চলেছে। টোটাল কিন্তু 100 মার্কসের পরীক্ষা, মানে হচ্ছে অ্যাকাডেমিক্সের উপর থাকছে 75 মার্কস, এক্সপিরিয়েন্সের উপর থাকছে 10 মার্কস, আর ইন্টারভিউর উপর থাকছে 15 মার্কস। এবারের কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশন যে সিস্টেমটা করা হয়েছে সেটা অনেকটাই বেটার, বাট যদি এই এইচএসের যে সিস্টেমটা এখানে করা হয়েছে, এইচএসের যে মার্কসটা এখানে ক্যালকুলেট করা হচ্ছে 25 মার্কসের, সেই এইচএসের মার্কসটাকে যদি তারা পার্সেন্টাইল না করে যদি স্ল্যাবে করে দিত তাহলে কিন্তু আরও একটু বেটার হতো বলে আমার ধারণা, এবং সকলের জন্য একটু সুবিধা হতো, এবং মার্কস
ক্যালকুলেশনে সবাই মোটামুটি অ্যাভারেজে থাকতো, কারোর কিন্তু কম বেশি হতো না, কারণ এইচএসের মার্কসটা কোনো মতেই কার্যকরী নয় এই ফার্মাসিতে পরীক্ষার জন্য বা এই ওয়েস্ট বেঙ্গলের জবটা পাওয়ার জন্য। তো হায়ার সেকেন্ডারিতে যেটা তোমাদের এখানে মার্কস ক্যালকুলেট হচ্ছে সেটা 25 মার্কসে ক্যালকুলেট হচ্ছে, মানে হচ্ছে তুমি যদি 100 মার্কস পেয়ে থাকো, মানে টোটালি যদি 100 মার্কস পেয়ে থাকো তাহলে তোমার এখানে 25 মার্কসই এখানে কাউন্ট হবে। তো 25-এ 25 পাচ্ছ, মানে তুমি যদি 70 মার্কস পেয়ে থাকো এইচএসে, তাহলে কিন্তু 70-র উপর 25%, মানে 25/100 করে যে মার্কসটা দাঁড়াচ্ছে মোটামুটি 17.5 দাঁড়াচ্ছে, তাহলে কিন্তু 25-এর মধ্যে তোমার 17.5 এখানে কিন্তু কাউন্ট হবে। এটা পার্সেন্টেজ করে কিন্তু সম্পূর্ণটা কাউন্ট হচ্ছে। আর এখানে যে টোটাল যে মার্কসটা আসবে সেটা কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথামেটিক্স, বায়োলজি এবং ম্যাথামেটিক্সের মধ্যে যে সাবজেক্টে তোমার বেশি মার্কস থাকবে সেই মার্কসটাকে নিয়ে ক্যালকুলেট করতে হবে। মানে তুমি যদি ফিজিক্সে পেয়ে থাকো 80, কেমিস্ট্রিতে পেয়ে থাকো 90, বায়োলজিতে পেয়ে থাকো 90 এবং ম্যাথামেটিক্সে পেয়ে থাকো 80, তাহলে তোমাকে কিন্তু প্রথম 3টি সাবজেক্ট, মানে যেটাতে হায়েস্ট থাকবে, মানে তোমার যদি বায়োলজি এবং যে ম্যাথামেটিক্স রয়েছে যেটাতে হায়েস্ট থাকবে সেই মার্কসটা তোমাকে ক্যালকুলেট হবে। মানে টোটাল তোমাকে এই 3টে সাবজেক্ট মিলে যে টোটাল ভ্যালুটা আসবে সেটাকে 3 দিয়ে ভাগ করলে যে মার্কসটা দাঁড়াচ্ছে সেই মার্কসটাকে নিয়ে কিন্তু টোটাল 25/100 করে যে মার্ক ক্যালকুলেশন দাঁড়াচ্ছে সেটা কিন্তু এখানে ক্যালকুলেটটা হচ্ছে। আশা করি এখানে বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো, তোমাদের কিন্তু কমেন্টে আমি রিপ্লাই করে দেবো এবং সুন্দরভাবে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে ব্যাচেলার ইন ডিগ্রি ইন ফার্মাসিতে যেই মার্কসটা ক্যালকুলেট হচ্ছে সেটা স্ল্যাবিং সিস্টেমে কাউন্ট হচ্ছে, যেখানে 55 অবধি মার্কস থেকে থাকে, 55% অবধি থাকে তাহলে 40 মার্কস কাউন্ট হবে। এখানে যদি 60% পর্যন্ত মার্কস হয়ে থাকে তাহলে 41 কাউন্ট হবে, 65 পর্যন্ত যদি হয়ে থাকে তাহলে 42 অবধি কাউন্ট হবে, এবং 66 থেকে শুরু করে 70 পর্যন্ত কাউন্ট হলে 43, 75 পর্যন্ত 44 এবং 100 পর্যন্ত যদি পেয়ে থাকো তাহলে 45। টোটাল এইভাবে স্ল্যাবিং অনুযায়ী কিন্তু তোমাদের কাউন্টটা হবে। তো এটা পুরোটা স্ল্যাবিং সিস্টেম, মানে এখানে কোনো রকম তোমার পার্সেন্টেজ যেভাবে তোমাকে আগেভাবে করতে হয়েছিল ক্যালকুলেশন সেভাবে এখানে করতে হচ্ছে না। তো এবার আমরা দেখে নেব 2 ইয়ার্সের ডিপ্লোমা কোর্স ইন ফার্মাসির জন্য কীভাবে তোমাদের কাউন্টটা হচ্ছে। তো এর ক্ষেত্রেও ঠিক সেমভাবেই স্ল্যাবিং সিস্টেমে চলছে, যেখানে 55 পর্যন্ত থাকছে 35 মার্কস, 60 পর্যন্ত থাকছে 36 মার্কস, 65 পর্যন্ত থাকছে 37 মার্কস এবং 70% পর্যন্ত থাকছে 38 মার্কস, 75 পর্যন্ত থাকছে হচ্ছে 39 মার্কস এবং 100 পর্যন্ত থাকছে 40 মার্কস। এখানে টোটাল যে স্ল্যাবিং সিস্টেম, এখানে টোটাল যে কাউন্ট সেটা হচ্ছে 40 মার্কসে কাউন্টিং হবে। তো যদি এবার কারো এখানে কোশ্চেন থাকতেই পারে যে আমি যদি ডিপ্লোমা করে বিফার্ম করে থাকি বা এমফার্ম করে থাকি তাহলে আমার কোনটা কাউন্ট হবে, তাহলে তোমাদের অবশ্যই বিফার্মটা আগে কাউন্ট হবে, যেটা সবথেকে হাইয়েস্ট মার্কস সেটা তোমাদের কাউন্ট হবে। বিফার্মের সঙ্গে সঙ্গে যারা এমফার্ম করে আছো তাদের আরও বেশি বেনিফিট পাওয়া যাবে 5 মার্কসে। এখানেও স্ল্যাবিং সিস্টেম চলবে, যেখানে 55 পর্যন্ত থাকবে 1 মার্কস, 60 পর্যন্ত থাকবে 2 মার্কস, 65% পর্যন্ত থাকবে 3 মার্কস, 70 পর্যন্ত থাকবে 4 মার্কস এবং 100 পর্যন্ত থাকবে হচ্ছে 5 মার্কস। এবার আমরা দেখে নেবো এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কীভাবে মার্কসগুলো কাউন্ট হবে। তো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি এ ক্যাটাগরি ফার্মাসিস্ট হয়ে থাকো এবং সেখানে যদি গভর্নমেন্ট এবং প্রাইভেট ইনস্টিটিউশনে কাজ করে থাকো, মূলত যারা হসপিটালে কাজ করছো বা কোনো গভর্নমেন্ট সেকশনে অ্যাজ এ রিটেল ফার্মাসিস্টের যেরকম কাজ থাকে সেই রিটেল ফার্মাসিস্টের কাজ করে থাকছো বা কোনো হসপিটালে কাজ করছো, তাহলে কিন্তু তোমাদের এখানে এক্সপিরিয়েন্সগুলো কাউন্ট হবে। যারা এনইউ হিসেবে কাজ করছো বা ক্যালকাটা মিউনিসিপ্যালিটির আন্ডারে যারা কাজ করছো, তারা যে ধরনের ফার্মাসিস্টের পোস্টগুলো থাকে সেখানে কিন্তু সেই এক্সপিরিয়েন্সগুলো এখানে কাউন্ট হয়ে থাকে। সেখানে টোটাল 10 মার্কসের কিন্তু কাউন্ট হবে। মিনিমাম তোমাকে কিন্তু যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু 12 মাসে শো করতেই হবে, তবেই কিন্তু তোমাকে এক্সপিরিয়েন্সে কাউন্ট হবে। এখানেও স্ল্যাবিং সিস্টেম চলবে, যেখানে 24 মান্থ পর্যন্ত তোমার যে মার্কস সেটা 2 মার্কস কাউন্ট হবে, 36 মাস মানে 3 বছর পর্যন্ত যারা এক্সপিরিয়েন্স থাকবে সেটা 4 মার্কস কাউন্ট হবে, 48 মাস মানে 4 বছর পর্যন্ত যাদের এক্সপিরিয়েন্স থাকবে তাদের 6 মার্কস কাউন্ট হবে, যাদের 5 বছর পর্যন্ত যাদের এক্সপিরিয়েন্স থাকবে তাদের 8 মার্কস কাউন্ট হবে এবং যাদের 5 বছর বেশি এক্সপিরিয়েন্স রয়েছে তাদের কিন্তু 10 মার্কস কাউন্ট হবে। টোটাল কিন্তু এইভাবেই মার্কসটা ক্যালকুলেট হয়ে আসবে এবং এক্সপিরিয়েন্সে এখানে কিন্তু বেসিক্যালি হেরফের হয়ে যাবে আদার্স ফার্মাসিস্টের সঙ্গে বাকি ফার্মাসিস্টের। এবং এখানে যে স্ল্যাবিং সিস্টেমটা করে এবার যথেষ্টই ভালো করেছে এবং এক্সপিরিয়েন্সের জন্য একটা মার্কস দিয়ে তারা অনেকটাই বেটার করেছে আগেরবারের তুলনায়। কিন্তু এখানে যেটা ফ্যাক্ট যেটা দেখা যাচ্ছে, যেখানে এইচএসএ মার্কসটাকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, আমার মতে এই এইচএসএ মার্কসটাকে গুরুত্ব না দিলে মনে হয় আরেকটু ভালোভাবে এবং ফেয়ারলি এখানে যে রিক্রুটমেন্ট সিস্টেমটাকে চালানো যেত। এবং সবথেকে বেশি ভালো হয় সিবিটি বেসড এক্সাম বা কম্পিউটার বেসড এক্সাম যদি তারা কন্ডাক্ট করতে পারে, তাহলে সব ক্ষেত্রে কিন্তু যারা আসলে যোগ্য প্রার্থী তারা কিন্তু এই চাকরিটা ছিনিয়ে নিয়ে যেতে পারবে। তো সেই সিবিটি বেস এক্সামও কিন্তু এবার হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেটা কীভাবে আমরা বুঝলাম সেটা নিয়েও আমরা কিন্তু কথা বলবো, তার জন্য কিন্তু ভিডিও শেষ অবধি বজায় থাকতে হবে। তো এবার আমরা কিন্তু যে এডুকেশন সিস্টেমগুলোর উপর কথা বলা হয়েছে সেগুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করে নেবো এবং খুব শর্টে বলবো তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য এবং ভিডিওটা যদি শর্টে বানানো হয় তার জন্য। তো অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো এখানে আমি তোমাদের খুব শর্টে বোঝানোর চেষ্টা করছি। যারা এইচএস দিয়েছো, এইচএসটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারটেকিং যেসব বোর্ডগুলো রয়েছে WBC, HSC বা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ড, এই ধরনের বোর্ডগুলোতে যারা পাস করেছে তাদেরটাই কিন্তু এখানে কাউন্ট হবে। কোনো বাইরের স্টেটে কিন্তু কোনো রকম ডিগ্রি বা কোনো রকম এডুকেশন কোয়ালিফিকেশন কাউন্ট হচ্ছে না। তো এখানে যেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স বা বায়োলজি যে কোনো 3টা মার্কসকে যারা যোগ করে যে মার্কস দাঁড়াবে সেই মার্কসটাই কাউন্ট হবে এবং তার সঙ্গে সঙ্গে সার্টিফিকেট বানিয়ে তোমাদের একটা সিঙ্গেল PDF বানাতে হবে। সেই সিঙ্গেল PDFটাতে এইচএসের মার্কশিটটা সম্পূর্ণ থাকছে 3টা সাবজেক্টের
মার্কসটা ওখানে উল্লেখ থাকবে এবং সঙ্গে সার্টিফিকেটটা তোমাকে আপলোড করতে হবে। তার সঙ্গে সঙ্গে ঠিক সেমভাবেই তোমাকে কিন্তু যে যারা বিফার্ম করেছে তাদের টোটাল যে 4 বছরের টোটাল 8টা সেমিস্টারের মার্কশিট তোমাকে একসঙ্গে আটকাতে হবে। সেখানে টোটাল এখানে একটা জিনিস ব্যাপার আছে, মার্কস কনভার্সন যে সিট একটা রেডি করতে হবে। কীভাবে রেডি করতে হবে সেটা ভিডিও লাস্টে অবশ্যই কথা বলবো, সেটা তোমরা দেখে নেবে এবং বুঝে যাবে। এই মার্কস কনভার্সন সিটটা যদি না আপলোড করো তাহলে কিন্তু তোমাদের যে মার্কসটা কীভাবে পার্সেন্টেজে কনভার্ট হচ্ছে সেটা কিন্তু এখানে বোঝা যাবে না, এবং সেটা যদি না করো তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। তো সেখান থেকে বাঁচারও একটা উপায় তোমাদের দেখিয়ে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং এখানে যে মার্কসটা যেটা তোমাদের বলছিলাম কীভাবে এখানে কাউন্টিং হচ্ছে তোমরা একবার দেখে নাও। যেখানে পার্সেন্টেজ অফ মার্কস যেটা রয়েছে সেটা 54.99 পর্যন্ত 40 মার্কস কাউন্ট হবে, যেখানে 55 থেকে শুরু করে 59.9 পর্যন্ত 41, 60% থেকে শুরু করে 64.99 পর্যন্ত 42, 65 থেকে 69.99 পর্যন্ত 43, এবং 70% থেকে 74.99 অবধি 44, এবং 75 থেকে শুরু করে 100 পর্যন্ত কিন্তু 45। এইভাবে যে স্ল্যাবিং সিস্টেমটা রয়েছে সেই স্ল্যাবিং সিস্টেমটাতে তুমি এভাবেই কিন্তু মার্কসগুলো পাবে। সেটা ব্যাচেলার ডিগ্রির জন্য গেল। এবার আমরা কিন্তু যে ডিপ্লোমা কোর্স রয়েছে সেই ডিপ্লোমা কোর্সে মানে ডিপ্লোমা ইন ফার্মাসির জন্য যে মার্কস স্ল্যাবটা রয়েছে সেটা একবার দেখে নেব। তার আগে বলে দিই যে ডিপ্লোমা ইন ফার্মাসির জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে সকল কলেজগুলো রয়েছে শুধুমাত্র সেই সকল কলেজগুলোতেই গণ্য হবে, এবং প্রত্যেক ইয়ারের যে রেজাল্ট সেই রেজাল্টটা কিন্তু তোমাদের এখানে একটা সিঙ্গেল পিডিএফে তার সঙ্গে সার্টিফিকেটটাকে অ্যাটাচ করে কিন্তু তোমাদের আপলোড করতে হবে। যদি সেখানে পার্সেন্টেজ উল্লেখ থাকে তো খুব ভালো ব্যাপার, এবং সেখানেও যদি গ্রেড উল্লেখ থাকে সেখানেও কিন্তু মার্কস কনভার্সন লেটারটা জমা দিতে হবে। এবার আমরা যে মার্কস অবটেনের অনুযায়ী যে মার্কস ক্যালকুলেশন সেটা দেখে নেবো, যেখানে 54.99 পর্যন্ত রয়েছে হচ্ছে 35 মার্কস, 55 থেকে শুরু করে 59.99 পর্যন্ত 36 মার্কস, 60% থেকে শুরু করে 64.99 পর্যন্ত 37 মার্কস, 65 থেকে শুরু করে 69.99 পর্যন্ত 38 মার্কস, 70% থেকে শুরু করে 74.99 পর্যন্ত 39 মার্কস, এবং 75 থেকে শুরু করে 100% পর্যন্ত হচ্ছে 40 মার্কস। টোটাল এইভাবে কিন্তু মার্কসগুলো স্ল্যাব অনুযায়ী কাউন্ট হবে। এবং রেজিস্টার এ ক্যাটাগরি যারা ফার্মাসিস্ট রয়েছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের আন্ডারে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং তাদের একটা মার্কস এখানে ক্যালকুলেট হয় সেটা কিন্তু 100 মার্কসে তোমাকে বাই ডিফল্ট রাখতে হবে, মানে সেখানে 100 মার্কস লিখতে হবে এবং ফুল মার্কসও 100 লিখতে হবে। এখানে কোনো রকম মার্কস তোমাদের ক্যালকুলেট হবে না, বাট ওখানে মার্কস যেটা পুট করার জায়গা সেখানে কিন্তু 100 করে পুট করতে হবে। এছাড়াও ফার্মাস চ্যানেলে যখন এটা অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 13ই আগস্ট থেকে, সেই সময় তোমরা ডিটেলস ভিডিও পেয়ে যাবে কীভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইটা করতে হবে, এবং সেখানে তোমাদের সমস্ত জিনিস আবারও আমি ক্লিয়ার করে বলে দেবো ঠিক কী কী জিনিস এখানে অ্যাপ্লাই করার সময় নজরে রাখতে হবে, এবং কোন কোন জিনিসটা করলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হবে না এবং সুন্দরভাবে তোমরা কমপ্লিট করতে পারবে। এবং তার জন্য আগে থেকে স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটা খুব বড় হচ্ছে ঠিকই, কিন্তু তোমাদের কাছে সঠিক ইনফরমেশনটা যাতে পৌঁছে যায় তার জন্য একটু সুন্দর প্রচেষ্টা করা হচ্ছে। আশা করব তোমরা পাশে থাকবে এবং ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে বজায় থাকবে। এবং তোমাদের কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু তোমরা ভিডিও কমেন্টে জানিয়ে দিও, তোমাদের সেরকমভাবে আমরা রিপ্লাই করে তোমাদের সমস্ত প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব। তো এবার আমরা দেখে নেব হচ্ছে মাস্টার ডিগ্রি ইন ফার্মাসি রিকগনাইজ যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে সকল ফার্মাসি কলেজগুলো রয়েছে সেই সকল কলেজেই কিন্তু তুমি যারা মাস্টার ডিগ্রি করছো তাদের এখানে কাউন্ট হবে। সেখানেও কিন্তু তোমাদের টোটাল যে ইয়ার রয়েছে টোটাল ইয়ারে টোটাল যে যতগুলো পেপার রয়েছে সমস্ত পেপারগুলোকে এক সিঙ্গেল পিডিএফে করতে হবে, সঙ্গে সার্টিফিকেটটাকে অ্যাটাচ করতে হবে, এবং সেখানে যদি গ্রেডিং সিস্টেম থাকে তাহলে গ্রেডিং থেকে মার্কসটাকে কনভার্ট করতে হবে এবং সেখানে পার্সেন্টেজটাকে উল্লেখ করাতে হবে, দিয়ে সিঙ্গেল পিডিএফ করে সেটা সাবমিট করতে হবে, সেটা 2 MBর মধ্যে। এবার আমরা দেখবো যে মার্কস অবটেন যেটা রয়েছে সেটা কীভাবে ভাগাভাগি হচ্ছে এখানটাতে। তো যেখানে 54.99 পর্যন্ত 1 মার্কস কাউন্ট হবে, 55 থেকে শুরু করে 59.99 পর্যন্ত 2 মার্কস, 60% থেকে শুরু করে 64.99 পর্যন্ত 3 মার্কস, এবং 65 থেকে শুরু করে 69.99 পর্যন্ত 4 মার্কস, এবং 70% আপে যতগুলো থাকবে সেটা হচ্ছে 5 মার্কস। এইভাবে টোটাল 5 মার্কস তোমাদের কাউন্ট হবে। তাহলে তোমাদের বি ফার্মে থাকছে 45 মার্কস, এইচএসে থাকছে 25 মার্কস, আর এখানে থাকছে 5 মার্কস। তোমাদের এই 75 মার্কসই কিন্তু ম্যান্ডেটরি এরিয়া, যার মধ্যে যার যত বেশি স্কোর থাকবে তার তত বেশি পাওয়ার চান্স থাকবে। তো এরপরে আমরা দেখে নেবো যেটার কথা তোমাদের বারবার করে বলছিলাম যে কনভার্সন সিট। যে কনভার্সন সিটের কথা এখানে দেখো পরিষ্কারভাবে মেনশন করে দেওয়া রয়েছে এবং বলা হয়েছে কনভার্সন এটা কিন্তু ম্যান্ডেটরি এবং সেটা কিন্তু আপলোড করতে হবে মার্কশিটের সঙ্গে একটা সিঙ্গেল রানিং পিডিএফের মাধ্যমে। তো যেখানে মার্কসটা থাকবে এবং গেট প্যারামিটার কীভাবে তোমরা পার্সেন্টেজে কনভার্ট করছো সেটা সম্পূর্ণ ডিটেলস তোমাকে ওখানে শো করতে হবে। যদি সেটা না করো তাহলে কিন্তু সেই মার্কস কনভার্সন রিলেটেড যদি না করো সেটা কিন্তু পার্সিয়ালি তোমার রিজেক্টেড হয়ে যেতে পারে, সেটাও কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে। এবং তোমরা যদি অ্যাডিশনাল অ্যাটেম্প্ট করে থাকো, মানে কোনো সাবজেক্টে ধরো এইচএসে তুমি 2 বছরের জায়গায় 3 বছর পাস করছো বা কোনো কিছুতে সাপ্লি পেয়েছো, সেগুলোও কিন্তু তোমাকে সেই মার্কশিটগুলোকে এখানে সাবমিট করতে হবে। সঙ্গে তোমাকে ওখানে অ্যাডিশনাল অ্যাটেম্পটটা কতবার নিয়েছো সেটাও কিন্তু তোমরা ওখানে লেখার জায়গা পাবে। যখন তোমরা অ্যাপ্লিকেশন যখন স্টার্ট হবে তখন তোমরা ওখানে দেখতে পাবে, তখন আমি তোমাদের ডিটেলসটা আরও ভালোভাবে বুঝিয়ে দিব। তো সেটার জন্য অবশ্যই ফার্মাসি চ্যানেলকে সাবস্ক্রাইবটা করে নিও। এবার আমি চলে আসি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যেখানে তোমাদের রয়েছে 10 মার্কস। তো এই ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের জন্য কী করতে হবে? ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের জন্য রেজিস্টার এ
ফার্মাসিস্ট হিসেবে তোমার কর্মরত থাকতে হবে যে কোনো হসপিটাল বা অর্গানাইজেশনে অ্যাজ এ রেজিস্টার্ড ফার্মাসিস্ট হোক বা কোনো ক্লিনিক্যাল ফার্মাসিস্ট হোক, যেখানে তুমি ওষুধপত্র নিয়ে কাজকর্ম থাকবে সেখানে সেই রকম জায়গায় যদি কাজ করে থাকো সেখানে কিন্তু তোমার সেই স্পেসটা কাউন্ট হবে। তাহলে তোমাদের এখানে কোশ্চেন হতে পারে যারা লেকচারার রয়েছো বা যারা কোনো ইনস্টিটিউশনে পড়াচ্ছো বা যারা আইটি ডিপার্টমেন্টে কাজ করছো তাদের কি এখানে এক্সপেন্স কাউন্ট হবে? তাদের জন্য কিন্তু অ্যান্সার হচ্ছে না, তাদের এক্সপেন্স কিন্তু এখানে কাউন্ট হবে না। তো যারা এক্সপেন্সটাকে ক্লেম করবে তারা কীভাবে ক্লেম করবে এবং কী ধরনের সার্টিফিকেটকে ভ্যালিড বলে গণ্য করা হবে সেই ব্যাপারে একটু কথা বলে নেব। তো প্রথমত তোমাদের যাদের যে প্যাডটা থাকে, যাদের অফিসিয়াল যে প্যাডটা থাকে সেই প্যাডে তোমার সেই অর্গানাইজেশনের নাম থাকতে হবে, কোন পোস্টে তুমি কাজ করেছো, তাদের তোমার রেজিস্ট্রেশন নাম্বার কতদিন থেকে শুরু করে কতদিন পর্যন্ত কাজ করেছো এবং তাতে প্রপারলি মেমো নাম্বার যদি মেনশন থাকে এবং সেখানে যদি তাদের সিগনেচার যে অথরাইজ সিগনেচার থাকতে হবে এবং স্ট্যাম্প থাকতে হবে। এই সকল জিনিস যদি অ্যাভেলেবেল থাকে সেই শিটটার মধ্যে তবেই কিন্তু সেই সার্টিফিকেটটাকে গণ্য করা হবে এবং সেই অনুযায়ী তোমাদের এখানে স্পেসটাকে কাউন্ট করা হবে। এরপরে চলে আসবো যে এসসি এসটি ওবিসি যারা সার্টিফিকেটটাকে দেখাবে সেটা কী ধরনের এসসি এসটি সার্টিফিকেট ভ্যালিড হবে। তো কোনো যদি এসডিও বা বিডিওর কাছ থেকে যদি তোমাদের সার্টিফিকেটটা হয়ে থাকে তাহলে সেই ধরনের সার্টিফিকেট তোমাকে ভ্যালিড বলে গণ্য করা হবে এবং আদার্স কোনো যদি সার্টিফিকেট থেকে থাকে সেগুলো কিন্তু এখানে গণ্য করা হবে না। এই ডিটেলসটা তুমি একটু ভালোভাবে দেখে নিও যে এখানে কোন ধরনের সার্টিফিকেট তোমাদের জন্য ম্যান্ডেটরি শো করার জন্য। আরেকটি কথা যে তোমরা যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা সাবমিট করবে বা রেজিস্ট্রেশন এই ক্যাটাগরি যাদের ফার্মাসিস্ট রয়েছে তাদের কিন্তু রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে তাদের যে রিনিউয়াল কপি সেই রিনিউয়াল কপিটাও কিন্তু সিঙ্গেল পিডিএফের মধ্যে করে তাদেরকে সাবমিট করতে হবে যে তোমাদের কতদিনের পর্যন্ত রিনিউয়ালটা অ্যাভেলেবেল আছে কিনা, মানে তোমারটা ভ্যালিড সার্টিফিকেট কিনা সেটা বোঝানোর জন্য। তো এবার চলে যাবো একদম মেন পর্বে যেখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে ক্যান্ডিডেটকে এবং যেখানে পরিষ্কারভাবে মেনশন করে রাখা রয়েছে যে দি বোর্ড মে ডিসাইড টু হোল্ড রিটেন এক্সামিনেশন অর কম্পিউটার এক্সামিনেশন। মানেটা কি, যে এখানে কি বলা রয়েছে, তো এটা আমি একটু বাংলায় তোমাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। যেখানে বলা রয়েছে যদি বোর্ড ডিসাইড করে যে রিটেন টেস্ট বা কম্পিউটার বেসড টেস্ট যদি নিতে হওয়ার প্রয়োজন হয় যে এই এক্সামটার জন্য তাহলে তারা নিতে পারে এবং তার জন্য কিন্তু আলাদা করে তারা অ্যানেক্সার এইচ বলে বা কজ এইচ বলে একটা তারা ডিটেলস বের করবে যার মাধ্যমে তারা প্রকাশ করবে যে ঠিক কীভাবে এই কম্পিউটার বেসড এক্সামটা নেওয়া যেতে পারে এবং সেই ক্ষেত্রে যে উপরে যে মেনশন যে পদ্ধতিটা রয়েছে মার্কস ক্যালকুলেশন পদ্ধতি সেটা কিন্তু আর তাহলে গণ্য হবে না। এই ধরনের ডিটেলস কিন্তু এখানে ডিটেলসে বলা রয়েছে। তো তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারছো যদি তোমরা অবজেকশন রেজ করো যে তোমরা যদি মনে করো যে হ্যাঁ এটা প্রপারলি একটা এক্সামের থ্রুতে হওয়া উচিত, তোমরা যদি তোমাদের ভয়েসটা উঠাও তাহলে কিন্তু অবশ্যই এখানে তোমাদের কিন্তু এক্সামের মারফত এই পরীক্ষাটা হতে পারে, সেটাও কিন্তু তারা অলরেডি ভেবে রেখেছে এবং সেই অনুযায়ী কিন্তু তারা নোটিফিকেশনের মধ্যেও সেই জিনিসটা মেনশন করে দিয়েছে যেটা প্রপারলি ইনস্ট্রাকশন স্লটে তোমরা দেখতে পেলে। তো এরকমই আরও অনেক কিছু মেজর ইনফরমেশন কিছু দেওয়া রয়েছে, যেমন কি তোমাদের যতগুলো পিডিএফ তোমাদের বানাতে হবে সমস্ত পিডিএফ কিন্তু 2 MBর মধ্যেই বানাতে হবে, 2 MB বেশি হওয়া চলবে না। যেটা তোমাদের সিগনেচার রানিং হ্যান্ডরাইটে করতে হবে এবং সঙ্গে ব্লু এবং ব্ল্যাক পেনে সেটা করতে হবে। ইমেজ যেটা থাকতে হবে সেটা লেটেস্ট ফটো থাকতে হবে, কোনো পুরোনো ফটো চলবে না। এই ধরনের অনেক কিছু ইনফরমেশন টুকিটাকি দেওয়া রয়েছে যেগুলো তোমাদের খুব ভালোভাবে পড়ে নেওয়াটা দরকার। তো আমি এবার চলে আসবো মেন পার্টে যেখানে তোমাদের যে মেন জায়গাগুলো যেগুলো ফলো করা দরকার সেই জায়গাটাতে, যেখানে তোমাদের বলা হয়েছিল যে তোমাদের একটা মাস কনভার্সেশন সিট তোমাদের তৈরি করতে হবে সার্টিফিকেটটাকে পুশ করার জন্য বা সার্টিফিকেট যাদের গ্রেডিংয়ে আছে গ্রেডিং থেকে পার্সেন্টেজে কনভার্ট করার জন্য। তো সেটা কীভাবে বানাবে সেটা একবার দেখে নেবো। সেটার জন্য তুমি ফার্মা ওয়ার্ডসেরই আরেকটি ভিডিও যেটা রাখা রয়েছে ফার্মা চ্যানেলেই, সেটা আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তার মাধ্যমে তুমি দেখতে পাবে। সেখানে তুমি চলে যাবে এবং সেখানে ডিটেলসে বলা রয়েছে ঠিক কীভাবে তোমাদের মার্কস কনভার্সেশন সিটটা তৈরি করতে হবে এবং কীভাবে তুমি তোমার ডিজিপিএটাকে পুট করবে বা সিজিপি যদি পেয়ে থাকো সেই সিজিপিএটাকে পুট করবে এবং তোমাকে ওখানে অনলাইনে কীভাবে দেখিয়ে দেবে তুমি কত পার্সেন্টেজ পেয়েছো এবং তার একটা স্ক্রিনশট নিয়ে তোমাকে কিন্তু একটা ওয়ার্ড ফাইলে পোস্ট করতে হবে এবং তোমার ওখানে মেনশন করতে হবে ঠিক কীভাবে করতে হবে। চলো দেখিয়ে দিই একবার সেমভাবে। তো এইভাবে তোমাকে মার্কস কনভার্সেশন সিটটাকে রেডি করতে হবে এবং এখানে তোমার ডিজিপিএটা যেটা পেয়েছো সেটা তুমি অনলাইনে পুট করবে এবং সে কত পার্সেন্টেজ দাঁড়ালো সেটাকে পুট করবে এবং সেখানে তুমি লিখবে মাই বিফার্ম ডিজিপিএ ইজ এত এবং পার্সেন্টেজ কনভার্ট হয়ে সেটা আসছে এত এবং এই যে মার্কস কনভার্সেশন সিট এটা কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে তোমার বিফার্মের রেজাল্টগুলোর শেষে এবং সঙ্গে দেখাতে হবে তুমি কত পার্সেন্টেজ পেলে এবং তার সঙ্গে তোমাকে তোমার সার্টিফিকেটটাকেও কিন্তু আপলোড করতে হবে। তো এইভাবে সিঙ্গেল পিডিএফ বানিয়ে প্রত্যেকটা যে রেজাল্ট রয়েছে সমস্ত কিছু অ্যাটাচ করে কিন্তু তোমাকে এখানে সাবমিট করতে হবে 2 MBর মধ্যে। তো এইভাবে সমস্ত কিছু কিন্তু তোমার রেডি করে রাখতে হবে। 13ই আগস্ট ঠিক কীভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে তার নিয়ে ডিটেলস ভিডিও আসবে ফার্মাস চ্যানেলে। আশা করি আজকে ভিডিওটা একটুখানি বড় হয়েছে ঠিকই, কিন্তু তোমাদের কাছে সঠিক ইনফরমেশনগুলো আমি সুন্দরভাবে পৌঁছে দিতে পেরেছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে
লাইক করে দিও। আর তোমাদের যদি কোনো কিছু জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করো, তোমাদের কমেন্টে রিপ্লাই করতে পারলে আমাদেরও ভালো লাগে। তো আজকের মতো আমরা এখানে শেষ করবো, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মার্স সঙ্গে বজায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই নোটিফিকেশন ডিটেলসগুলো ডাইরেক্টলি পেতে অবশ্যই ফার্মার্সের টেলিগ্রাম গ্রুপ অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিও।